আমাদের আজকের নিবেদন রক্তের অক্ষর, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উল্লেখযোগ্য উপন্যাস। লিখেছেন রিজিয়া রহমান। আমরা প্রথমে লেখক পরিচিতি জানব, তারপর উপন্যাসের চরিত্র, পরে উপন্যাসের সারসংক্ষেপ এবং শেষ করব আমরা উপন্যাস ও চরিত্র বিশ্লেষণ করে। প্রথমেই আমরা লেখক রিজিয়া রহমানের জীবন সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। শিকড় সন্ধানী ইতিহাসভিত্তিক উপন্যাসের পাঠককে ঘুরে আচ্ছন্ন করে রাখার ক্ষুরদার লেখনীর লেখক রিজিয়া রহমান পশ্চিমবঙ্গের ভবানীপুরে 1939 সালে 28শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মেধহীন ভাষায় রচিত তার কথা সাহিত্য বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। তার উপন্যাসগুলির ছোট কলেবর হলেও দীর্ঘ সময়ের স্রোতকে স্বল্প আছড়ে ছবি আঁকার মধ্য দিয়ে তিনি সন্দেহাতীতভাবে একজন প্রাজ্ঞ ও পারদর্শী শিল্পীর পরিচয় দিয়েছেন। বং থেকে বাংলা 2500 বছরের ইতিহাস 294 পৃষ্ঠার গ্রন্থে সন্নিবেশিত করে অনন্য শিল্পীর পরিচয় দিয়েছেন। এই বিদগ্ধ নারীর শৈশব কিন্তু খুব সহজ ছিল না। যাপিত জীবন ছিল না কণ্টক মুক্ত। অনেক বাধা অতিক্রম করে তিনি স্বীয় মেধা ও অক্লান্ত পরিশ্রম দিয়ে নির্মাণ করেছেন সাহিত্যিক কেরিয়ার, বড় মাপের কথাশিল্পীর আইডেন্টিটি। রিজিয়া রহমানের জীবনের শুরু ছিল কলকাতায়। তার বাবা পেশায় ডাক্তার ছিলেন। বাবার চাকরির সুবাদে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। ফলে বিভিন্ন স্থানের লোকাচার এবং মানুষের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে শৈশব থেকে তিনি লেখার রসদ পেয়ে আসছিলেন, যা পরবর্তী জীবনে তার লেখাকে সমৃদ্ধ করেছে। 13 বছর বয়সে অর্থাৎ 1952 সালে তার বাবা মারা যাওয়ার পর তার নানা রকমের সংকটে আবর্তনে পড়তে হয়। ফরিদপুরে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও সেখানে লেখাপড়া শেষ হয়নি। তার মামা চাকরি করতেন চাঁদপুরে। রিজিয়া রহমানকে তখন চাঁদপুরের একটি মাধ্যমিক স্কুলে 9ম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়। মামার পরিবার রক্ষণশীল হওয়াতে তার স্কুল বন্ধ হয়ে যায় এবং পরে প্রাইভেট পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাশ করেন। সাংস্কৃতিক আবহে গড়ে ওঠা রিজিয়া রহমানের বাবা ছিলেন সঙ্গীত অনুরাগী। তিনি এজরাস এবং বাঁশি বাজাতেন, শুনতেন উচ্চাঙ্গ সঙ্গীত। বাবার মৃত্যুর পর তাকে চিন্তা ও বাস্তব জীবনের দান্দিকতার মুখোমুখি হতে হয়েছে। বাবার পরিবার ছিল সংস্কৃতি চর্চার কেন্দ্র আর মামার পরিবার রক্ষণশীল। মামা তার লেখাপড়া বন্ধ করে দেন। এমন বৈপরীত্যের মধ্যেও প্রগতিশীল চিন্তা ও কর্মক্ষেত্রে তিনি থেমে থাকেননি। দৃঢ় মানসিকতা ও সাহসিকতার সঙ্গে তিনি প্রতিকূল পরিবেশে থেকেও সাহিত্য চর্চার গভীরভাবে মনোযোগী ছিলেন। লেখালেখির শুরুটা বাংলাদেশের অধিকাংশ লেখকদের মতো তার কবিতা দিয়ে, যদিও পরবর্তী সময়ে 2টি ছড়া গ্রন্থ ছাড়া কবিতার কোনো বই প্রকাশিত হয়নি। 5ম শ্রেণীতে পড়াকালীন সত্যযুগ পত্রিকায় ছোটদের পাতায় তার প্রথম গল্প টারজান ছাপা হয়। খেয়ালে খেয়ালে কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও তিনি শেষাবধি কথাসাহিত্য, বিশেষ করে উপন্যাসে নিমগ্ন হন। অগ্নিস্বাক্ষরা তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ। এরপর আরও 4টি গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস ঘর ভাঙা ঘর, যেটি লেখা হয় 1967 ও 68 সালে, ছাপা হয়েছিল 1974 সালে। রিজিয়া রহমান মোট 33টি উপন্যাস লিখেছেন। সবচেয়ে বেশি আলোচিত উপন্যাস হল বং থেকে বাংলা, রক্তের অক্ষরে, আবে রওয়া, সূর্য, সবুজ রক্ত। এই উপন্যাসে যেসব চরিত্র রয়েছে সেগুলির সাথে আমরা একটু পরিচিত হই। ইয়াসমিন উপন্যাসের প্রধান চরিত্র, বীরাঙ্গনা নারী। স্বাধীনতার পরবর্তীকালে যৌনকর্মী হিসেবে পতিতালয়ে ছিলেন। ইয়াসমিনের বাবা, ইয়াসমিনের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। 25শে মার্চে কালো রাত্রে পাকিস্তানি মিলিটারিদের গুলিতে নিহত। ইয়াসমিনের চাচা অত্যন্ত শর্ট প্রকৃতির মানুষ। ইয়াসমিনের বাবার সম্পত্তি হরণকারী এবং তার নির্যাতনকারী। তারেক তার একজন প্রেমিক। কামাল ভাইয়ের বন্ধু, মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পরবর্তীকালে তার চরিত্র স্খলিত হয়। দখলবাজি ও অবৈধ কাজে লিপ্ত, মদ ও নারী আসক্ত। হিরো পতিতালয়ের দালাল, মাস্তান ইয়াসমিনের খনি। কাজী পতিতালয়ের ঘরের মালিক। দিলোয়ার লেখক ও সাংবাদিক এবং পতিতাপল্লীর মাসি সহ মাস্তান দোকানদার এবং 10-12 জন যৌনকর্মীর পরিচয় আমরা এই উপন্যাসে পাই। উপন্যাসের সারসংক্ষেপ।
ইয়াসমিনের বীরাঙ্গনা থেকে বারাঙ্গনা হওয়ার মর্মান্তিক কাহিনী এই উপন্যাসে চিত্রিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এমএ ফাইনাল ইয়ারে পড়ুয়া ভাগ্য বিড়ম্বিতা ইয়াসমিন ছিল এক চাকরিজীবী বাবার সন্তান। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25শে মার্চ কাল রাত্রে শহীদ হন। ইয়াসমিনের ভাইয়ের বন্ধু ছিল কামাল, সে ছিল মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় এক রাতে কামাল ইয়াসমিনের বাসায় আশ্রয় নিলে বাসার চাকর আলী পাক হানাদারদের খবর দিলে তারা বাসায় আক্রমণ করে। কামাল আক্রমণের বিষয়টি আঁচ করতে পেরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তখন ক্রুদ্ধ হানাদার বাহিনী ইয়াসমিনের সামনে ইয়াসমিনের বাবা মা ভাই বোনকে ব্যানর দিয়ে হত্যা করে এবং তাদের লাশের উপর দিয়ে তাকে টেনে হিসেবে গাড়িতে তুলে নিয়ে যায়। অনেক হাত বদলের পর তাকে আর্মি ক্যাম্পে পাঠানো হয়। সেখানে পাক সেনাদের অমানসিক নির্যাতনে প্রায় ভারসাম্যহীন ইয়াসমিনকে স্বাধীনতার পর একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়। 6 মাস পর আশ্রয় কেন্দ্রে থাকার পর তার পূর্ণ জ্ঞান ফিরে এলে একদিন চাচার বাড়িতে যায়, কিন্তু চাচা এবং তার পরিবারের কেউ তাকে ভালোভাবে গ্রহণ করেনি, এমনকি ভালো ব্যবহারও করেনি। উপর্যুপরি আশ্রয়কেন্দ্রে ফিরে যাওয়ার জন্য তাকে বলা হয়। ইয়াসমিন আশ্রয়কেন্দ্রে ফিরে যায়। সেই চাচা চাকরির জন্য কয়েকটি ইন্টারভিউর ব্যবস্থা করে, কিন্তু ইন্টারভিউতে ক্যাম্পে তাকে কিভাবে নির্যাতন করেছিল তা তারা শুনতে চায়। এতে ইয়াসমিন অত্যন্ত অপমানিত বোধ করে এবং ওদেরকে অপমান করে বোর্ড থেকে বের হয়ে আসে। তার চাকরি আর হয়নি। তারপর চাচা একটি ষড়যন্ত্র করে ইয়াসমিনকে বিয়ে দেয়। বিয়ের পর ইয়াসমিনের বাড়িটা তার স্বামী নিজের নামে লিখিয়ে নেয়। এই স্বামীর পূর্বে আরেক বিয়ে ছিল, তার স্ত্রী ছিল একটি জেলা শহরে। বাড়ি লিখে নেওয়ার পর তাকে বন্ধুদের নিয়ে নিয়মিত দর্শন করে। একদিন নারায়ণগঞ্জে কিছু মানুষের মনোরঞ্জনের জন্য পাঠাতে চাইলে রাগে কষ্টে ক্ষোভে দুঃখে ইয়াসমিন ঢাকার পতিতাপল্লীতে এসে থাকতে শুরু করে। এদিকে ইয়াসমিনের বাবা ভাইয়ের বাড়ির ওয়ারিশ হিসেবে মামলা করেছিল। তারপর পুরো বাড়ি বিক্রি করে তার স্বামী এবং তার চাচা দুজনে ভাগাভাগি করে নিয়ে যায়। পতিতাপল্লীতে দেলোয়ার নামে এক লেখক ও সাংবাদিকের সঙ্গে তার পরিচয় হয়। সে পত্রিকায় ফিচার লিখে। একদিন কামাল ইয়াসমিনের রুমে গিয়ে হাজির হয়। সে মুক্তিযোদ্ধা হলেও তার পরে দখলবাজ হয়ে পড়ে, মদ খায়, নারীতে আসক্ত হয়ে সমাজের নষ্ট কীটে পরিণত হয়। ইয়াসমিন মদের বোতল দিয়ে বাড়ি দিয়ে তার কপাল ফাটিয়ে দেয়। তারপর যৌনকর্মীদের নির্যাতন প্রতিরোধ করার জন্য সাংগঠনিক কাজ শুরু করে এবং তাদের জন্য সেবামূলক কাজের জন্য উদ্যোগ গ্রহণ করে ইয়াসমিন। শেষে হিরু মাস্তান ইয়াসমিনকে খুন করে। উপন্যাস সেইভাবেই শেষ হয়। এখন তাহলে উপন্যাস এবং উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু চরিত্র নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা। 9টি অধ্যায়ে বিভাজিত 112 পৃষ্ঠার রক্তের অক্ষর উপন্যাসটি গড়ে উঠেছে গোলাপীপট্টি নামে ঢাকার একটি পতিতালয়কে ভিত্তি করে। সম্ভবত এটি ঢাকার ইংলিশ রোডে অনেক বড় পতিতালয়ের কোনো এক গলি। গত শতাব্দীর 80 দশকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের তৎপরতায় এই পতিতালয়টিকে উচ্ছেদ করা হয়। ঘটনার আদ্যপান্ত বর্ণনায় নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের জীবনাচার, অর্থাভাব, দুঃখ দুর্দশা, মাস্তানদের নির্যাতন, বিকৃত ধর্ষকামী পুরুষদের অকথ্য নির্যাতন, রোগ ও ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাহীন মৃত্যু, অস্বাস্থ্যকর জীবনের চালচিত্র, প্রতি দুর্গন্ধময় পরিবেশ এবং অশ্লীল গালিগালাজ ইত্যাদি বিষয়গুলো চিত্রিত হয়ে এই উপন্যাসের মাঝামাঝি গিয়ে শান্ত শিষ্ট ভদ্র শিক্ষিত রুচিশীল ও মার্জিত যে কিনা অন্যান্য যৌনকর্মীর মতো খিস্তি করে না, পুরুষদের ধরার জন্য নানা রকম ফাঁদ পাতে না, গলির মুখে দাঁড়ায় না, কারোর সঙ্গে অভদ্র আচরণ করে না, এরকম একজন যৌনকর্মীর বর্ণনা পাওয়া যায় যার নাম ইয়াসমিন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল গভীর সংকটে নিমজ্জিত। বলা বাহুল্য যে আজকের বাংলাদেশে বসে গত শতাব্দীর 70 দশকের বাংলাদেশকে বোঝা কষ্টসাধ্য। কিন্তু উপন্যাসে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের তীব্রতা খুব ভালোভাবে প্রকাশ পায়নি। 74-এর দুর্ভিক্ষের এবং লঙ্গরখানার উল্লেখ থাকায় কিছুটা ধারণা পাওয়া যায় কেবল। যদিও ইয়াসমিনই এই উপন্যাসে প্রাণভ্রমরা বা প্রধান চরিত্র বা প্রোটাগনিস্ট এবং প্রতিপাদ্য করে এইটি নির্মিত
তথাপি রিজিয়া বেগম একজন কৌশলী কথাশিল্পী হিসেবে প্রথমে পাঠকের সঙ্গে তার পরিচয় করাননি। তিনি প্রথমে নিষিদ্ধ পল্লীর বাস্তবায়ন প্রেক্ষাপট এবং আবহ তৈরি করেন এবং উপন্যাসের স্তরে স্তরে অন্যান্য পতিতার জীবন কাহিনীর সঙ্গে ইয়াসমিনের জীবন আলোক্য গ্রন্থিত করেছেন। সাধারণত উপন্যাসের কাঠামোতে আমরা দেখি প্রথমে কেন্দ্রীয় চরিত্রের আবির্ভাব এবং তাকে কেন্দ্র করে উপন্যাসটি এগিয়ে যায়। এই উপন্যাসে সেরকম পরিলক্ষিত হয়নি। উপন্যাসের শুরুটা এভাবে যে সকালটা এখানে অকেজু নেশাখোরের মতো ঝিম ধরে পড়ে আছে। পলেস্তরা খসায় ইট বের করা দেওয়ালে সরু রুদির রেখা বিনা পয়সায় খরিদ্দারের মতো বেহায়াভাবে লুটোপুটি খাচ্ছে। ময়লা উপচানো ড্রেনের ধারে কয়েকটা শালপাতা টুকরা আর ছেঁড়া তেল চপচপে কাগজ নিয়ে গৃহবিবাদে রত একদল কাক। একটু দূরেই একটা ঘেউ কুকুর কুণ্ডুলি পাকিয়ে ঘুমাচ্ছে, আর কোনো শব্দ নেই। এই অংশটুকু দিয়ে পতিতালয়ের সকালবেলার একটি দৃশ্য পরিস্ফুটিত হয়েছে। পতিতালয়ে এক একজন যৌনকর্মীর এক এক রকম আচরণের যে কল্পচিত্র মূর্ত হয়েছে, তাতে মনে হয় চোখের সামনে সবকিছুই ঘটছে। প্রথমেই তিনি উপন্যাসের ক্যানভাসে রং চড়িয়েছেন এবং পরে চরিত্রগুলোর ছবি গভীর মনোযোগ দিয়ে চিত্রিত করেছেন। ডার্ক ইমোশনের বিষাদের নীল রং চড়িয়ে ইয়াসমিনের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। এই চরিত্রের মধ্যে একদিকে অস্তিত্ববাদ এবং অন্যদিকে অভিব্যক্তিবাদ দর্শনের আলোচ্যতা বিস্ফোরিত হয়েছে। ইয়াসমিনকে প্রথমে দেখা যায় বেঁচে থাকার জন্য সমাজের প্রতিটি জায়গায় নিগৃহীত হয়ে শেষ পর্যন্ত পতিতালয়ে আশ্রয় নেয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বিদ্রোহী হতে দেখা যায় এবং সেখানেও তাকে বাঁচতে দেওয়া হয়নি। মনে হয় একটি নারীর জীবন যেন কেবল পুরুষের পদতলে পিষ্ট হওয়ার জন্যই। রক্তের অক্ষরের উপন্যাসের প্রথম পরিচ্ছদেই বিভিন্ন রকমের শরীরের বর্ণনা যেমন পাওয়া যায়, ঠিক তেমনি তাদের অশ্লীল ও কদর্য ভাষার ব্যবহারের রাগ ডাক ছাড়াই অকপটে উপন্যাসে বর্ণিত হয়েছে। এই ধরনের উপন্যাস লেখার সেই সময়ে লেখক যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা বাংলা সাহিত্যে একজন নারী লেখকের জন্য বিরল ঘটনা। অবশ্যই আধুনিক উপন্যাসে এই ধরনের বর্ণনা পাত্র পাত্রীর বাস্তবসম্মত সংলাপের ভাষা উপেক্ষিত হতে পারে না, বরং আধুনিক সাহিত্যের দাবি তিনি অনিবার্য শর্তে তা পূরণ করেছেন। দ্বিতীয় অধ্যায়ে ইয়াসমিনের চরিত্রটি পাঠকের মনে কৌতূহলের উদ্দীপনা সঞ্চার করলেও তার সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় না। একজন আধুনিক শিক্ষিতা মার্জিতা নারী, যে কিনা প্রতিদিন পত্রিকা পড়ে, উপন্যাস পড়ে, ইংরেজি উপন্যাস পড়ে, তার সম্পূর্ণ আখ্যান এভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত উন্মোচিত হতে থাকে। কোনো না কোনোভাবে নির্যাতিত, নিগৃহীত, দারিদ্র্যপীড়িত নারীদের বেশিরভাগ প্রতারণার শিকার হয়ে পতিতালয়কে জীবনের শেষ আশ্রয় হিসেবে গ্রহণ করে। আবার কেউ কেউ স্বেচ্ছায়ও এখানে আসে বেঁচে থাকার জন্য। আবার অনেকে যৌনকর্মী রোজগারের টাকায় তাদের পরিবার চলে। ধর্ষকামিতা ও বিকৃত যৌনাচারের রূপও বিচিত্রভাবে এখানে চিত্রিত হয়েছে। মানুষের ভেতরে রূপ যে কত রকম বিচিত্র, রিজিয়া রহমান চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এই উপন্যাসে। এক যৌনকর্মীকে চাবুক দিয়ে পিটানোর মধ্য দিয়ে ধর্ষকামিতার বিকৃত যৌনাচারের একটি রূপ পাওয়া যায়। ৭৪ সালে দুর্ভিক্ষের ঘটনাও এই উপন্যাসের প্যারায় উল্লেখ করা হয়েছে। ৭৪ সালের বন্যার পরবর্তী সময়ে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে এই দুর্ভিক্ষ ছিল ভয়াবহ। বেঁচে থাকার সংগ্রামে অনেক নারী তখন যৌনপল্লীতে আশ্রয় নিয়েছিল। এটি মুক্তিযুদ্ধের উপন্যাস হলেও মুক্তিযুদ্ধের ঘটনার বর্ণনা এখানে খুব সামান্য স্থান পেয়েছে। তবে মুক্তিযুদ্ধের গল্প বা উপন্যাস লিখতে গিয়ে যুদ্ধের বর্ণনা করতে হবে সে রীতির পক্ষে আমি নই। একটি যুদ্ধের আগে ও পরে অনেক ঘটনার ঘনঘটা রয়েছে বা থাকে, এটি চিরন্ত সত্য। যুদ্ধের আগে প্রেক্ষাপট তৈরি হয় এবং যুদ্ধোত্তর মানুষের মধ্যে তার ইম্প্যাক্ট বা প্রভাব দেখা যায়। ইম্প্যাক্ট মূলত যুদ্ধের ফসল। তাই রক্তের অক্ষর উপন্যাসটি স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধের ভয়াবহতা চিত্রিত হয়েছে এক তরুণীর বুকে ধারণ করা মর্মন্তুদ
নীরব আর্তনাদ, হাহাকার, পাক সেনাদের পৈশাচিক নির্যাতনের বেদনা, আপন চাচার প্রতারণা ও প্রবঞ্চনার কষ্ট, প্রেমিকার বিচ্ছেদের বিষাদ, আত্মীয় স্বজনের অবজ্ঞার নির্দয় মর্মপীড়া। যুদ্ধ মানে অসংখ্য মানুষের মৃত্যু, নারী নির্যাতন, রক্তে ভেসে যাওয়া জনপদ, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণ, সম্পদহীন হওয়া, নিজস্ব আবাসস্থল থেকে বিচ্ছিন্ন হওয়া, অবকাঠামো বিধ্বস্ত হওয়ার ঘটনা স্বাভাবিক। এসব হলো বাহ্যিক, কিন্তু যুদ্ধোত্তর মানুষের ট্রমা, আর্থসামাজিক রাজনৈতিক টানাপোড়েন, মনস্তাত্ত্বিক সংকট ইত্যাদি বিষয় যুদ্ধের পরিণতি। আর এসবই মুক্তিযুদ্ধের সাহিত্যের উপাদান। এই হিসাবে এই উপন্যাসে মুক্তিযুদ্ধের সামান্য একটি ঘটনার বিবরণ থাকলেও যুদ্ধ উত্তর মানুষের পরবর্তী স্বার্থবাদিতা, বদলে যাওয়া চরিত্রের বর্ণনা, সর্বোপরি ইয়াসমিনের ট্রমাটিক জীবন আচারের বাস্তবায়নের বিষয় আশয় বর্ণিত হয়েছে। শিল্পের খাতিরে ক্যাম্পের নির্যাতনের লেখক কোনো বর্ণনায় যাননি। আমাদের মুক্তিযুদ্ধের সাহিত্যে অনেকেই ক্যাম্পের বীভৎস বর্ণনা করেছে, আবার কেউ এদেশের অসহায় নারীদের শরীরের ও নির্যাতন বর্ণনা দিয়ে তাদেরকে ক্লেদাক্ত করতে চাননি। আমি বীরাঙ্গনা বলছি, জীবনীমূলক গ্রন্থে নারী নির্যাতনের যে নৃশংসতা, বীভৎস রূপ, কুৎসিত ও জঘন্য আচরণের বর্ণনা পাওয়া যায় তা পাঠককে অস্থির করে তোলে এবং বেদনা কাতর করে। মানবিকতার খাতিরে ক্যাম্পের জঘন্য বর্ণনা না দিলে টর্চার সেলের অবস্থা কেমন ছিল তা অজানাও হয়তো থেকে যেতে পারে। তবে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় ধর্ষণ, লাঞ্ছনা, শারীরিক নির্যাতন, অনাহার, বস্ত্রহীন করে রাখা এইসব ছিল পাক সেনাদের ক্যাম্পের নিত্যদিনের ঘটনা। ইয়াসমিনের বীরাঙ্গনা থেকে বারাঙ্গনা হওয়ার মর্মান্তিক ও নিষ্ঠুর ঘটনাটি জানা যায় এই উপন্যাসের প্রায় শেষের দিকে। বেশ কিছু নারী চরিত্র, বিশেষ করে বকুল, জাহানারা, জরিনা, মাসি, সুকিনা, শান্তি, মনু, কুসুম, হুরি, পারুল, গোলাপি অধিকাংশ পৃষ্ঠা দখল করে আছে। পুরুষ চরিত্রের মধ্যে লেখক ও সাংবাদিক দেলোয়ার উপন্যাসের মাঝামাঝি পাঠকের সামনে হাজির হয়ে একটি শক্তিশালী মহৎ চরিত্র হিসাবে চিত্রিত হয়েছে। প্রচলিত ধারায় নায়ক চরিত্রের মতো তেমন প্রাধান্য বিস্তারকারী এই চরিত্র নয়। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভাগ্য বিনম্রতা ইয়াসমিন চাকরিজীবী বাবার সন্তান ছিলেন। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25শে মার্চের কাল রাত্রে অপারেশন সার্চ লাইটে গণহত্যার নৃশংস পৈশাচিক পাকিস্তানি মিলিটারির আক্রমণে শহীদ হন। তারিক নামে তার এক প্রেমিক ছিল, কিন্তু পাক সেনাদের ক্যাম্পে থাকার পর তারিক তাকে গ্রহণ করেনি। ইয়াসমিনের ভাইয়ের বন্ধু ছিল কামাল, সে ছিল মুক্তিযোদ্ধা। একটাতে কামাল ইয়াসমিনদের বাসায় অস্ত্রশস্ত্র সহ আশ্রয় নিলে বাসার চাকর আলী পাক হানাদারকে খবর দিলে ওরা বাসায় আক্রমণ করে। মূলত আলী নামের চাকরের কারণে পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। আর ক্রুদ্ধ হানাদাররা ইয়াসমিনের সামনে বাবা মাকে ব্যানর দিয়ে হত্যা করে লাশের উপর দিয়ে তাকে টেনে হেসে নিয়ে যায় গাড়িতে। ইয়াসমিন আত্মদহন ও পীড়নে বারবার জর্জরিত হতে থাকে। সে যেন কক্ষচ্যুত নক্ষত্রের মতো এখানে ছিটকে পড়েছে। আত্মগ্লানিতে ডুবে হাহাকার করে ওর অন্ত। বীরাঙ্গনারা দেশের অন্য 10টি নারীর মতো নিষ্কলঙ্ক নয়, নিষ্পাপ নয়। এরকম আত্মবিলাপের মধ্য দিয়ে ইয়াসমিনের যন্ত্রণাকে উপশম করে মেনে নেয় নিষিদ্ধ পল্লীর কদর্য জীবনকে। দেলোয়ার পল্লীতে আসে মূলত ফিচার বা অনুসন্ধানী রিপোর্ট লেখার জন্য। ঘটনাচক্রে ইয়াসমিনের দেখা পায়। দেলোয়ারের বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে পাঠক জানতে পারে ইয়াসমিন নির্জীবনের করুণ কাহিনী। দেলোয়ার একটি ফিচার ও পত্রিকা প্রকাশ করেন। প্রসঙ্গত, দেলোয়ার এই পল্লীতে কোনো নারীর সঙ্গে যৌন আচারে লিপ্ত হননি। যুদ্ধোত্তর এদেশের মানুষের চরিত্র বদলে যায় রাতারাতি। এমনই মানুষের স্বভাব চরিত্র পৃথিবীর সব ক্ষেত্রেই ঘটে। এমনকি মুক্তিযোদ্ধারা দেশপ্রেমের জন্য মৃত্যুকে হাতের মুঠোয় জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তাদের অনেকেই বদলে যায় সম্পদ ও অর্থের জন্য। যে কামালকে আশ্রয় দেওয়ার জন্য ইয়াসমিনের পরিবার ধ্বংস হয়ে গেল, ইয়াসমিনকে হরণ করা হলো, বাবা মা ভাই বোন নিহত হলো, কামাল যুদ্ধের পর আমূল বদলে যায়। সে একটা নিকৃষ্ট পশুরূপে আবির্ভূত হয়। এখনো নিকৃষ্ট কাজ নেই যা সে করেনি। জমি দখল, নারী ভোগ এবং মাদকাসক্ত, এছাড়াও অনেক অসামাজিক কাজে সে লিপ্ত হয়। স্বাধীনতার পর কামালের মতো অনেকেই বিপদে
আসার অভিজ্ঞতা এই সময়ের অনেক সচেতন মানুষেরই ছিল। কামালের সঙ্গে দেখা হওয়ার পর তাদের মধ্যে কথাবার্তা ও বাগবিতণ্ডার পর ইয়াসমিন তাকে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে। লাঞ্ছিতা, নির্যাতিতা, সর্বহারা ইয়াসমিন কিছুটা আক্রোশ প্রকাশ করে তার মনের ক্লেদ, দুঃখ ও কষ্টকে কিছুটা প্রশমন করতে পারে। তবে কামাল মারা যায়নি, রক্তাক্ত অবস্থায় নিষিদ্ধ পল্লী পরিত্যাগ করে। একদিন গোলাপি পট্টির মাস্তান হিরো অল্প বয়সী মেয়ে গোলাপিকে কিনে আনে এবং সে পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় হিরো সহ আরও 3 জন পুরুষ বিবস্ত্র গোলাপিকে অমানসিক নির্যাতন করে। তখন তার আর্তচিৎকারে সারাটা পাড়া কাঁপতে শুরু করে। ইয়াসমিন কয়েকজন যৌনকর্মীকে সংগঠিত করে প্রতিবাদ করতে গেলে হিরো তাকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। ইয়াসমিনের মৃত্যুর মধ্য দিয়ে রক্তের অক্ষর উপন্যাসের পরিসমাপ্তি ঘটে। শেষে কিছুটা নাটকীয়তা থাকলেও শেষ বাক্যের মধ্য দিয়ে একটি নতুন বার্তা পাওয়া যায়। ইয়াসমিন যেন 71-এ নির্যাতিত নারীদের প্রতীক। লেখক বলেন, নিস্তব্ধ বজ্রাহত বাড়িটায় তখন একটি শিশুর স্বাধীন প্রতিবাদের কান্না বেজে উঠল। ফুলমতির বাচ্চা কাঁদছে প্রবল চিৎকারে। রূপঘাটে এই শিশুর চিৎকার আর কান্নার মধ্য দিয়ে যে বার্তাটি পাওয়া যায় তা হলো, এখন থেকে প্রতিবাদ শুরু হয়েছে এবং হিরোর মতো অত্যাচারীরা একদিন ধ্বংস হয়ে যাবে। শিশুর জন্ম দিয়ে নতুন জীবনের রূপক চিত্রটি আরও কিছু উপন্যাসে পাওয়া যায়। তন্মধ্যে গৌরকিশোর রচিত প্রেম নিয়ে উপন্যাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। নিঃসন্দেহে রক্তের অক্ষর উপন্যাসটির মোটিভ মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীর প্রতিচিত্র অঙ্কন করা। বিভিন্নভাবে জানা যায় যে লেখক একটি পত্রিকার ফিচারের ভিত্তিতে এই উপন্যাস রচনা করেন। তাই উপন্যাসের চরিত্রগুলি কাল্পনিক হলেও ইয়াসমিনের মতো ভাগ্য বিড়ম্বিতা বীরঙ্গনা বারঙ্গনা হয়ে যৌনপল্লীতে আশ্রয় নিয়েছিল এই ঘটনা যেমন সত্য, তেমনি এই ঘটনা অনেক ক্ষেত্রেই সত্য। তাই এই উপন্যাসের চরিত্রগুলি কাল্পনিক হলেও ইয়াসমিনের মতো ভাগ্য বিড়ম্বিতা বীরাঙ্গনা থেকে বারঙ্গনা হয়ে যৌনপল্লীতে আশ্রয় নিয়েছিল এরকম সত্য ঘটনাও অসংখ্য রয়েছে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা শীঘ্রই আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।